এই যে দেখলে তো, যেই না আদরে ভাতিজির বদনাম করলাম অমনি পোল্টে, অমনি আমি বেয়াদব। এই, তুমি তোমার ছেলেকে ভালোবাসো আম্মু? এই তোমার আমার প্রতি টান। আর তোমার আদবি ভাতিজি আমার সাথে যে কী ব্যবহারটা করলো, সেসব শোনার বেলা তো ঠিকই বয়রা। প্রাপ্তবয়স্ক ছেলের এমন বাচ্চা সুলভ অভিযোগ শুনে হুট করেই খিলখিল করে হেসে উঠলেন রাহেলা। কি বলেছে পুচকিটা আমার আব্বাকে? থাক, আর শুনতে হবে না। যত পাপ টুনির বাপ। রাহেলা হাসলেন। এই টুনির বাপটা আবার কে গো আব্বা? আমি, আর টুনি হচ্ছে আমার ভবিষ্যৎ কন্যা। বউটা কে? সেটাই তো জানি না, কই গিয়ে পড়ে আছে কে জানে। নাবিলের কণ্ঠে আক্ষেপ, কি ভেবে আবার বলল, এই আম্মু, একদম টপিক চেঞ্জ করবে না। তোমার ভাতিজের একটা বিচার কিন্তু হওয়া চাই এবার। ওরে আমার পাখি রে, এবার বাড়িতে আসো, নীরাকে খুব বকে দেব। আমার লক্ষ্মী ছেলেটাকে ঝাড়ি মারা, এত বড় দুঃসাহস হয়েছে পুচকিটার। ওকে কি শাস্তি দেবে বলো তো আব্বা? মায়ের আহ্লাদে আটখানা হলো ছেলে। আলগা পিরিত দেখাবে না তো আম্মু? ইউ ডোন্ট লাভ মি। কাকে ভালোবাসি তাহলে? আমার আর কে বা আছে তুই ছাড়া? তোর বাবার পর আমার পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই তো। আমার সাত রাজা ধন, আমার লক্ষ্মী ছেলে। বিশ্বাস কর, মা তোকে খুব ভালোবাসে বাপ। আর নিরুকে, ওকে আমার চেয়ে কম নাকি বেশি ভালোবাসো? দূরে দাঁড়িয়ে থাকা নীরার দিকে এক পলক চেয়ে প্রশ্নটা করলো নাবিল। কপাল চাপড়ালেন রাহেলা। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না, এত বড় দামড়া ছেলে কিনা এইটুকুনি মেয়েকে হিংসে করছে। খুব হিংসুটে হয়েছে, তার ভালোবাসায় কারো ভাগ হতে দিবে না। এতে নিজের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সে, যা তার তা শুধু তারই। নিজের লোকের আদরের ভাগ কাউকে দিতে নারাজ। নিরুটার সঙ্গে এই নিয়ে শৈশব থেকে চরম বিরোধর। ঘুমের ঘোরে শূন্য ঘরে কত মেরেছে মেয়েটাকে। একা বসে খেলতে দেখলেই খামচি মেরে দিবে দৌড়। মেয়েটার নাকের পানি চোখের পানি এক করে কাঁদতে থাকলে আবার নিজেই কোলে নিয়ে আদর করে শান্ত করবে। বাবু, মাকে এত কেন জ্বালাস? বাজে বকিস না বাপ। এমনিতেই তোদের দুশ্চিন্তায় ঘুম নেই চোখে, খুব মাথা ধরেছে। ফোনটা দে নিরুকে। আর আমি ফোন করে তোর দাদুকে বলছি সাগরকে বাজারে পাঠিয়ে দিতে। এই মাঝরাতিতে বাইরে বসে থেকে বিপদ বয়ে আনার দরকার নেই। তোকে নিয়ে চিন্তা নেই, নিরুটার মেয়ে মানুষ, ওকে নিয়ে এভাবে বাইরে থাকা ঠিক হচ্ছে না। নাবিল ফোনটা বাড়িয়ে দিয়ে চোখ দিয়ে সেটা নিতে ইশারা করলো। নীরা সুধায়। কে? তোর পালিত মা। নীরার বুঝতে বাকি রইল না নাবিল ভাই কার কথা বলছে। ছো মেরে ফোনটা কানে ধরলো। নাবিল মুখ ভেঙে কফিতে চুমুক দিয়ে বাইকে ঠেস দিয়ে দাঁড়ালো। নীরা হ্যালো বলতে চুপ রইলেন রাহেলা। নীরা বোধহয় বুঝলো সেটা। ফুপি আমায় প্লিজ ক্ষমা করে দাও, আর এমন হবে না। নীরার কণ্ঠে অনুশোচনা। রাহেলা অভিমানী স্বরে বললেন, কিসের ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। নীরা সহসায় কেঁদে ফেলল। রাহেলা বেগম মনে মনে হাসলেও মুখে গম্ভীর ভাব বজায় রেখে বললেন, ফুপ্পিকে একবার বলার প্রয়োজন বোধটুকু পর্যন্ত করলি না? আমাকে এতই অবিশ্বাস করলি? এই চিনবি তোর ফুপিকে? তুই পড়তে চাস কিংবা বিয়ে করবি না, সেটা শুনলে কি কেউ তোকে জোর করতো? অন্তত অন্য কেউ করলো আমি দেখে নিতাম সেটা। ভাইজানকে কি বোঝাতাম না? নীরা চুপ রইল। তীব্র অপরাধবোধে তার অস্বস্তি হচ্ছে। অনুশোচনায় চোখ নেমে এলো মেয়েটার। সত্যি তো, একমাত্র ছোট ফুপ্পিকেই বাবা এত গুরুত্ব দেয়। বাসার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাবাকে দেখেছে ছোট ফুপ্পির সঙ্গে আলোচনা করতে। বিপরীতে ফুপ্পি যা মতামত দিবে সেটাই করতে দেখেছে বাবাকে। তাহলে কেন আজ এমন বোকামিটা করলো? ইস, খুব রাগ হচ্ছে নীরা নিজের উপর। নাবিল ভাইটা ওকে এমনি এমনি ব্রেনলেস গোবরা মাথা বলে না। লোকটা বদমাইশ হলেও কিছু কিছু কথা একদম খাঁটি বলে। এই যে কি নির্বোধের মতো সহজ উপায় থাকতে জটিলতাকেই বেছে নিল। আমি মানে ফুপি। থাক, আর মানে কিন্তু করতে হবে না। খেয়েছিস কিছু? হুম। মাথা থেকে টেনশন ঝেড়ে ফেল আপাতত, পরে যা হওয়ার হোক। দেখি কতটুকু সামলানো যায়। একটু পরেই সাগর আসবে তোদের নিতে। ও বাড়িতে গিয়ে এ বিষয়ে কিছু বলার প্রয়োজন নেই, আমি আগে থেকেই বুঝিয়ে বলে দিচ্ছি। আচ্ছা। ফোনটা দে নাবিলকে। নীরার চোখ মুখ ফুলে আছে কান্নার দরুন। সেদিকে এক পলক চেয়ে নাবিল বলল, কি বলেছো ওকে তুমি? কাছে কেন? বকা দিয়েছি? কেন?
ও মা, তুই তো বললি বিচার করতে, তাহলে এখন আবার এত দরদ নিয়ে কেন জানতে চাচ্ছিস রে? আমি বলেছি বলে বকেছো তুমি? বললে সব করে ফেলবে? আমি কি সত্যি সত্যি বকতে বলেছি? রাহেলা বেগম শব্দ করে হেসে ফেললেন এবার। কি কাহিনী রে? এত টান দেখাচ্ছিস কেন ওর জন্য? এমনিতে তো দুই চোখে সহ্য হয় না, বুঝাস? আম্মু, ও এমনিতেই মানসিক পারে আছে। মামা বাড়িতে ফিরলে আজ তো রাখবে কিনা কে জানে। তার উপর তুমিও শুরু করলে। তোমরা ভাই বোন দুটোই এক। যাক বাবা, এখন সব দোষ আমার, আমার ভাইয়ের। আর তোরা বুঝিস খুব সাধু, সারা বাড়ির লোককে নাচিয়ে ফেললে আর একটু কথাও শুনতে পারবো না। এক পলক নীরার দিকে চাইল, নিঃশব্দে চোখের পানি মুছছে মেয়েটা। ওকে ফোনটা দিচ্ছি, তুমি একটু আদর করে কথা বলে দাও। থাম তো, কিছুই বলিনি ওকে। তো কাছে আছে? আমি ওর উপর অভিমান করেছি, এটা জেনেই কাছে। নাবিল চুপ করে রইল, পাশে তাকিয়ে মুখ ভেঙালো। কি দরদ ফুপ্পির জন্য, পরক্ষণেই মায়া হলো। এইটুকু কথায় কেঁদে ফেলার কি হলো? বেকুব একটা। আচ্ছা, রাখছি। নাবিল বাইকের সিট থেকে এক হাত পকেটে ঢুকে অন্য হাত দিয়ে কফিটা নিয়ে চুমুক বসালো। পরক্ষণে অন্যদিকে দৃষ্টি ফেলে তীর্যক কণ্ঠে বলল, প্রেশার কমবে এত চিন্তা করলে। ভবিষ্যৎ নিয়ে অহেতুক শঙ্কিত হওয়া উচিত না, এতে বর্তমান নষ্ট হয়। নীরা জবাব দেয় না, শান্ত দৃষ্টিতে এক পলক ওর দিকে চেয়ে নিঃশব্দে হাসল। আকাশে তখনও কয়েকটা তারা ভাসমান। ফজরের আজানের শব্দ ভেসে আসছে আশেপাশ থেকে। আজকের রাতটা অজানার কারণেই ভীষণ সুন্দর মনে হচ্ছে। সকাল 10টা। এহসান মঞ্জিল এখন পুরোপুরি রোদ্দুর জানালা ডিঙে ঘরে প্রবেশ করা খড়খড়ে সকাল। ব্যবসা গরমে প্রাণটাও একটু বৃষ্টি ছায়ার কামনা করছে। সকলের সম্মিলিত কামনা, রুক্ষ ও শুষ্ক ধরণীতলটা একটু ভিজে উঠুক ধূসর আকাশের কান্নায়। নাবিলের বাপ চাচারা 3 ভাই। ভাইদের মধ্যে জসিম অর্থাৎ নাবিলের বাবা সকলের ছোট। বড় ভাই ফয়সাল, এহসান ব্যতীত বাকি 2 ভাইয়ের বসবাস ফ্রান্সে। ফয়সাল এহসানের কোনো সন্তান নেই। তার চেয়ে ছোট শফিক এহসানের 2 এক ছেলে 1 মেয়ে। ওরা বাংলাদেশেই থাকে। সন্তান না থাকার দরুন ফয়সাল এহসানের কাছে মেজ ভাইয়ের 2 সন্তান নিজের সন্তানের সমতুল্য। নাবিলদের চান্দিনার সঙ্গে পরিচিতি কম। নাবিলের বাবা এহসান মঞ্জিল ত্যাগ করেছে নাবিলের জন্মের আগে। প্রিয় বন্ধু জয়নালের আদরের ছোট বোন রাহেলাকে ভালোবেসে বিয়ে করেছিল জসিম। মা মরা রাহেলাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল যুবক জসিমের। বিয়ের প্রস্তাব দিয়ে বসলো বন্ধু জয়নালকে। জসিম তখন ভার্সিটি পড়ুয়া বেকার যুবক। বাপের টাকায় তখনও চলে পড়াশোনা, তবুও নাকচ করতে পারেনি জয়নাল। যোগ্য পাত্র হারাতে চাননি। তার সহজ সরল বোনটার কদর করার জন্য জসিমের চেয়ে ভালো পাত্রটি অন্যটি হয় না। তাই রাজি হয়ে যান। পরিবারকে না জানিয়ে ছাত্র বয়সে জসিম বিয়ে করে রাহেলাকে। কিন্তু বিপত্তি বাঁধল অন্যদিকে। বাপ ভাইয়েরা তার এমন সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না, বিশেষ করে ফয়সাল এহসান। কিছুতেই এমন নগণ্য পরিবারের মেয়েকে ভাইয়ের বউ হিসেবে তিনি মানতে নারাজ। মেনে নেয়নি রাহেলাকে। বরাবরই জেদি, প্রখর আত্মসম্মানী জসিমের গৃহত্যাগের দিনটি ছিল সেদিনই। যদিও পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। নাবিলের জন্মের পর ইশতিয়াক এহসান বড় ছেলেকে নিয়ে নাবিল আর তার মাকে সদরে ওদের পুনরায় গ্রহণ করতে চাইলেও ওদের এহসান মঞ্জিলে আর স্থায়ী বসবাস হয়ে ওঠেনি। স্বামীর করা নির্দেশে রাহেলা বেগম সেদিন না চাইতেও ওদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। তারপর থেকে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাইয়ের কাছাকাছি থেকে ঢাকাতেই বসবাস শুরু করে। কয়েক বছরের মাথায় মোটা অঙ্কের লোন নিয়ে জীবিকার তাগিদে ফ্রান্সে পাড়ি জমায় জসিম। বছর 5 মাথায় ঋণ পরিশোধের সাথে সাথে ঢাকায় স্থায়ী বাড়ি হলো ওদের। এর মধ্যে ছেলেকে নিয়ে প্রায়ই শ্বশুরবাড়ি যেতেন রাহেলা। বাপ ছেলের গোপন ও মানবিমান ভাঙানোর প্রবল চেষ্টাও করে এসেছে শুরু থেকেই। ছেলেটাকে তাই সবসময় ওদের কাছাকাছি রাখেন। সে স্বামীর আদেশে অক্ষুণ্ণ বলে ছেলেটাকেও তো বঞ্চিত করা যায় না। নাবিলের যাতায়াত চলে দাদুর বাড়িতে প্রায়শই। জসিমের একমাত্র অবলম্বন এখন এহসান মঞ্জিলের সকলেরই চোখের মণি। দাদাজানের সবচেয়ে আদরের নাতি সেই। রাহেলার শ্বশুরটা নাবিলকে কদিন না দেখলেই চোখে হারায়। ওদের বাপ ছেলের মধ্যে টুকরো টুকরো যোগাযোগ থাকলেও দাদা নাতির মধ্যে সম্পর্ক বেশ জম্পেশ। দুজনের অতি প্রিয়। নাতির সঙ্গে সম্পর্কটা ইশতিয়াক এহসানের একরকম সমবয়সী বন্ধু টাইপ। সকালে ডাইনিংয়ে বসে নাবিল আপন মনে খেতে খেতে জবাবে চাচির পানে চাইল। ফয়সাল এহসান গম্ভীর মুখে চাইলেন ভাতিজার পানে। 1 নম্বরের হাড়ে বজ্জাতে হয়েছে ছেলেটা। বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় এতটুকু ভদ্রতা সভ্যতা পর্যন্ত নেই। কেমন ভাব নিয়ে খাচ্ছে দেখো। এখনই বাড়ির কর্তা হয়ে বসেছে। তোর বাপ চাচারা এখনও জীবিত আছে বেটা। দাদার আশকারায় চাঁদ পেয়ে বসো না। ফয়সাল এহসান আর চোখে আরেক পলক চাইলেন। রাহেলা তো এমন না, তবে এই ছেলে কার স্বভাব পেয়ে বসলো। একেবারে বাপের কার্বন কপি হয়েছে। অপমান হজম করে ভুলে যেতে পারে না বাপ বেটা। শিরায় শিরায় এদের আত্মসম্মান। তোমার মাকে বলবে এই বাড়ির দরজা তার জন্য সবসময় খোলা, সে যখন ইচ্ছে আসতে পারে।
তোমার মা যেন নিজের সংসারে এসেই নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেয়। মানুষের জন্ম মৃত্যু ঠিক নেই, আমরা আজ আছি কাল নেই, তবে তোমরা যেন নিজ বাড়িতেই থেকে পরিবারের স্থিতিশীলতা বংশের ধারাবাহিকতা রক্ষা করতে পারো, গার্জিয়ান হিসেবে আমাদের চাওয়া এতটুকুই। তাকে জানাবে বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের একমাত্র অবলম্বন। নাবিল নির্লিপ্ত ভঙ্গিতে খাচ্ছে, মুখে দায়সারা জবাব তার। ভালোই তো। আচ্ছা, বলবো। ইশতিয়াক এহসান নাতির পাশাপাশি চেয়ারেই বসেছিলেন। বুঝলেন চাচা ভাতিজার মতিগতি সুবিধা ঠেকছে না, কখন ঘরোয়া যুদ্ধ বেঁধে যায় ঠিক নেই। ছেলেটা খেপে গেলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। এত বড় ছেলেকে কিছু বলার সাহস তার নেই। এমত অবস্থায় নাতিটাকে দমানোর চেষ্টা করা সুবিধাজনক। দাদু ভাই, আরো 2টা পরোটা নাও। বড় বউ, আমার ভাইয়ের প্লেটে 2টা পরোটা দিও। না খাইতে খাইতে ভাইটা আমার শুকিয়ে গেছে। নাবিল বুঝলো তার সহজ সরল দাদু পরিবেশটাকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে, যেটা প্রতিবারই করে থাকে। এই একটা মানুষের টানে নাবিল বারবার ছুটে আসে চান্দিনায়। তুমি নিজের দিকে তাকাও দাদু। আমাকে বডি শেমিং করার আগে তোমার ফিগারের হাল দেখো। তোমার মতো 5টা ইশতিয়াক এহসানের সমান আমি নাবিল এহসান। বয়স নিয়ে খোঁটা দিতেছ দাদু ভাই? তোমার বয়সে আমিও কিন্তু দেখতে তাগড়া বেটা লোকই আছিলাম। তোমার দাদি তো। ইশতিয়াক এহসান মুখে বলতে গেলেন। তার দাদি অল্প বয়সে ওনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলেন। বিয়ের প্রস্তাবটাও তার পক্ষ থেকেই প্রথম আসে। 70 দশকের সাহসী প্রেমিকা ছিলেন কামরুন নাহার বেগম। কিন্তু ছেলে আর ছেলের বউকে সামনে রেখে মুখে সেসব বললেন না। শাহিনা রান্নাঘর থেকে ঠোঁট টিপে হাসছেন। সাগর ওর বাহুতে ধরে বলল। নাবিল প্রতিউত্তর করার পূর্বেই ফয়সাল এহসান রসিয়ে রসিয়ে তির্যক কণ্ঠে বললেন, জিম দিয়ে সবসময় হয় না রে বাপ, কপাল করে কোন বংশে জন্ম নিয়েছি সেটা দেখ একবার। সৌভাগ্য নিয়ে এহসান বংশের উত্তরাধিকার হতে হয়। অবশ্য অকৃতজ্ঞরা এসব স্বীকার করবে না। আমাদের পূর্ব বংশের বেটারা এর চেয়েও তাগড়া। আমরা 3 ভাই সে সময় সুপুরুষের কাতারে ছিলাম। আর 2-1 বছর যাক, তোরও হবে এমন। বয়স 19-20 ছাড়লেই আমাদের বংশের ছেলেদের দেখতে এর চেয়েও খাসা লাগে। নাবিল বুঝলো তাকে ইনিয়ে বিনিয়ে অপমান করা হচ্ছে, বংশের গৌরব দেখাচ্ছে তাকে। তুই আমার মামাকে দেখেছিস সাগর? ফয়সাল এহসান মুখের কথা কেড়ে নিয়ে তাচ্ছিল্য করে হেসে বললেন, নির্বোধরাই মায়ের বংশকে নিজের বংশ মনে করে। সন্তানরা জিনগতভাবে বেশিরভাগই বৈশিষ্ট্য পায় বাপের বংশের। বললেই তো আর কলিকাতা হয়ে যায় না। জেনেটিকের কথা বলতে গেলে সন্তানের বাবা মা উভয় সমান জিন পায়। সেই ক্ষেত্রে কিছু সময় কোনো এক পক্ষের কম বেশি হতে পারে। বাপের বংশের শতভাগের বেশিরভাগ পেতে হবে এমন মূর্খতার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অবশ্য এসব আর বলে কি লাভ? যারা নিজেদেরকে সবার উপরে রাখতে চায়, মনে করতে চায়, তাদের মধ্যে এই ধরনের দাম্ভিকতা থাকাটা অস্বাভাবিক না। ফয়সাল এহসান নিঃশব্দে উঠে দাঁড়ালো। নাবিল টাওয়ার বড় চাচাকে বরাবরই এড়িয়ে চলে। গম্ভীর বদমেজাজি নিষ্ঠুর দেখতে লোকটাকে তার সবসময় খারাপ লাগার কারণ নেই। সে জানে চাচু তাকে অসম্ভব ভালোবাসে, তবুও না চাইতেও মনের তেতো ক্রোধ বারবার খায়েশ বেরিয়ে আসে। এই লোকটার কারণেই মা কখনো এই বাড়িতে আসতে পারেনি। বাবাও নিজ বাড়ি ত্যাগ করেছে তার কারণেই। সেদিন বড় চাচা দাদুর কান ভারী না করলে হয়তো নাবিলেরও নিজের রক্তের লোকদের নিয়ে একটা সুন্দর শৈশব হতে পারত। বাকি কাজিনদের মতো ওরও এই এহসান মঞ্জিলে একটা সুখের জীবন হতে পারত। দাদু স্নেহ তারও হতে পারত। মাকে নিয়ে সেদিন অমন কুৎসিত মন্তব্য না করলে মাও হয়তো একটা সুন্দর পরিবার পেত, মায়েরও একটা সুখের সংসার হতো। একা একা ছোট্ট শিশু নাবিলকে নিয়ে মাকে এত কষ্ট করতে হতো না। কত রাত মা শিওরে বসে কেঁদেছে নাবিল তা দেখেছে। মায়েরও শাশুড়ি নামক একটা মায়ের প্রয়োজন ছিল। নাবিল দেখেছে তার মার কষ্ট। বাবা বিদেশে পাড়ি জমানোর পর এই মহিষী নারীটি অলৌকিক গুণে সবকিছু একাই সামলেছে। এই নারীটি নাবিলের চোখে পৃথিবীর শ্রেষ্ঠ নারী, নারীত্বের সর্বোত্তম উদাহরণ তার মা। পৃথিবীতে নাবিল সবচাইতে বেশি ভালোবাসে তার মাকেই। মায়ের কষ্ট সে কিছুতেই সহ্য করতে পারে না। বাবা মানসিক আর আর্থিকভাবে মায়ের পাশে থাকলেও দৈহিকভাবে তার উপস্থিতি ছিল না। মা সেসব সংগ্রামী দিনগুলো একা একাই পার করেছে। কেউ ছিল না মাকে একটু স্নেহ করার। তাই এখন এসে এসব ন্যাকা ফর্মালিটি নাবিলের বিরক্ত লাগে। নীরা চুপচাপ খাচ্ছিল। মেজাজ বিগড়ালেও এখন সে নেহায়েতই তৃতীয় পক্ষ, কিন্তু তার প্রচুর রাগ হচ্ছে নাবিল ভাইয়ের আচরণ দেখে। মানছে অতীতে ফুপ্পির সাথে এই বাড়ির লোকদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তাই বলে সারা জীবন সেটা মনে রেখে মানুষকে ঘৃণা করতে হবে? মুরব্বীদের সঙ্গে কি করে কথা বলতে হয় এতটুকু ম্যানার্স পর্যন্ত শিখে নাই। অসভ্য একটা। রাহেলা শরীর কেমন রে? তানিরা, তোমার আব্বু আম্মুর শরীর ভালো তো? জয়নাল ভাই কেমন আছেন? নাবিলের আব্বু আম্মুর বিয়ের আগে তো জয়নাল ভাই কত এসেছেন আমাদের বাড়িতে, এখন আসেন না। মনে হয় রাগ করে আছেন আমাদের উপর, তাই না?
নীরা মিষ্টি এসে চাইল নাবিলের বড় চাচির দিকে। কি সরল দেখতে মহিলাটি, কথাবার্তায় কেমন সারল্য ভাব। নীরার বেশ লাগলো তাকে। তেমন কিছুই না আন্টি। আব্বু সবসময় একটু ব্যস্ততার মধ্যেই থাকে। তবে আপনাদের গল্প অনেক শুনেছি বাবার মুখে। আপনারা বাবাকে কত স্নেহ করতেন সেসবও শুনেছি। আমি ভুল না করে থাকলে আপনার নাম শাহিনা, ঠিক না? শাহিনা অবাক হলেন। নীরার মাথায় হাত বুলিয়ে স্বামীর পানে চেয়ে বেশ আহ্লাদি কণ্ঠে বললেন, জয়নাল ভাইয়ের মেয়েটা কি বুদ্ধিমতী হয়েছে দেখেছ? কি লক্ষ্মী মেয়ে। ফয়সাল হাসান টেবিল ছেড়ে উঠতে উঠতে নীরার মাথায় হাত বুলালেন। শোনো নীরা, তুমি এখন থেকে প্রায়ই নাবিলের সঙ্গে চান্দিনায় আসবে। নাবিলটা না এলেও তুমি তোমার ফুপ্পিকে নিয়ে চলে আসবে, কেমন? তোমাকে এই দায়িত্বটা দিলাম। ফুপ্পিকে অবশ্যই নিয়ে এসো। শাহিনার কথায় নীরা সম্মতিসূচক হেসে মাথা দুলালো। নাবিল এক পলক সেদিকে চেয়ে ভ্রু বাঁকালো। এ হচ্ছে আরেক নাটকবাজ, মনে হচ্ছে টিকিট না কাটিয়ে ফ্রিতে সার্কাস দেখছে। কি নিখুঁত অ্যাক্টিং। বিচ্ছুটা কি ভাবটাই না নিচ্ছে সবার সামনে। মনে হচ্ছে এর চেয়ে ভদ্রনম্র সরল নিষ্পাপ মেয়ে পৃথিবীতে আর একটা নেই। এ যে কত বড় বেয়াদব আর হারামি তা কি এরা জানে? বর্ষার ঘুম এই ভাঙল বেলা 12টার আগে। সে শেষ কবে ঘুম থেকে উঠেছে মনে নেই। আজ বেলা করে ঘুম ভাঙারও বিশেষ কারণ রয়েছে। মনটাও সেই কারণ সূত্রে ব্যাপক ফুরফুরে। গতকাল সারা রাত ঘুম হয়নি। ছোট কাকির ফোন পাওয়ার পর থেকে। নাবিল ভাই বিয়ে করেননি শুনে যতটা না খুশি, তার চেয়ে বেশি খুশি হয়েছে লোকটা বাড়িতে আসছে শুনে। কারণটা এখনও অজানা। সেসবে অবশ্য আগ্রহ নেই। বিয়েটা যে হচ্ছে না এটাই ঢের। তার স্বপ্নের পুরুষ নাবিল ভাই। কিশোরী বয়স থেকে যে মানুষটার প্রেমে উন্মাদ হয়ে বসে আছে বর্ষা। দাদি যেদিন মারা গেল সেদিনই ছোট কাকিকে বর্ষা প্রথম দেখেছিল। ফর্সা লম্বা দেখতে মহিলাটিকে প্রথম দেখাতেই ফ্যাল করে চেয়েছিল বর্ষা সেদিন। তার জসিম কাকার বউ এত রূপবতী, নাবিল ভাইকেও সেদিনই প্রথম দেখা। বর্ষা লোকটাকে প্রথম দেখেই বৈদ্যুতিক ঝটকা খাওয়ার মতো আটকে উঠেছিল। মনে হচ্ছিল চোখের সামনে কোনো সিনেমার নায়ক দেখছে সে। বর্ষার এখনও মনে আছে সাদা ফকফকা রঙের পাঞ্জাবি ছিল পরনে। লোকটার বাড়ির এক কোণে হাত বুকে ভাঁজ করে চুপচাপ বসেছিল মন ভার করে। কেঁদে কেটে নাক ফুলানো বর্ষাকে এসে যখন বলেছিল, তুমি শফিক চাচ্চুর মেয়ে না? আমাকে একটা মাথা ধরার মলমের ব্যবস্থা করে দিবে? মাথাটা খুব ধরেছে। সেদিন মাথাটা বোধহয় নাবিল ভাইয়ের ধরেনি, ধরেছিল বর্ষার হৃৎপিণ্ডটায় কেউ একজন। এই সেই লোক যাকে নিয়ে বর্ষা রোজ একটু একটু করে স্বপ্ন বুনে এসেছে। মামাতো বোনের সঙ্গে নাবিল ভাইয়ের বিয়ের দুঃসংবাদটা শুনে গত এক সপ্তাহ ধরে বর্ষার চোখে ঘুম নেই। দিনরাত এক করে কেঁদেছে মেয়েটা। আর আজ স্বেচ্ছায় লোকটা বর্ষার কাছে ধরা দিতে এলো। এটাই বোধহয় নিয়তি। স্বপ্নেরা বোধহয় এভাবেও ধরা দেয়, গল্পেরা এভাবেও নেয় ভিন্ন ভিন্ন মোড়। বর্ষার বাবা মা উভয়ই বেশ কিছু বছর ধরে বিদেশে থাকেন। সেসব অবশ্য টের পায় না ওরা দুই ভাই বোন। বাড়িতে বড় চাচি তাদের কাছে মায়ের সমান, তাই বাবা মা দূরে থাকলেও তাদের কমতি কখনোই উপলব্ধি করে না মেয়েটা। নিঃসন্তান শাহিনা নিজের সন্তানদের মতো স্নেহ করে ওদের। নিচতলায় নেমে বড় ঘরে উকি মারল বর্ষা। ব্যাকুল চোখ জোড়া কাকে যেন খুঁজছে। সেদিনের কিশোরী বর্ষাটা আজ 19 বছর বয়সী নারী হয়ে ওঠা রমণী। গায়ে গতরে সুন্দরী ললনা। বর্ষা টেবিল খালি দেখে মুখ গোমরা করে টেবিলে বসতে বসতে বড় মাকে শুধালো, সকলেই খাওয়া দাওয়া শেষ নাকি বড় মা? কার যেন আসার কথা ছিল রাতে, এসেছে? শাহিনা রহস্যময় হেসে চাইলেন। কার সন্ধান করছিস রে? কার আসার কথা? শাহিনা বেগমের মশকরা ধরতে পারল মেয়েটা। উফ বড় মা, ভঞ্জা করো না তো, বলো না এসেছে। শাহিনা প্রশ্নের জবাব না দিয়ে নিজেই শুধালেন, রাজকন্যার এত সকাল সকাল ঘুম ভাঙলো তবে এই কারণে? বর্ষা নিজের লজ্জা আড়াল করার চেষ্টা করলো। আমতা আমতা করে বলল, খেতে দাও তো, খিদে পেয়েছে খুব। শাহিনা ঠোঁটের হাসি স্থিতিশীল রেখে দৃঢ় কণ্ঠে বললেন, যার সন্ধান করছিস সে নিজের রুমেই আছে, দেখা করে আয় গিয়ে। বহুদিন পর নিজের ঘরটা ভালো মতো দেখছে নাবিলা। ঘরটা প্রতিবার সে এলোমেলো করে দিয়ে গেলেও ফিরে এসে একদম গোছানো পায়। দাদাজান খুব শখ করে এই ঘরে ডিজাইন করেছে নাবিলের জন্য। বিশাল বিলাসী কক্ষটিতে কেবল 3-4টা আসবাব, খাট, কাঠের আলমারি, মাঝারি সাইজের একটা ডিভান আর একটা বড় বুকশেলফ। আলমারি আর খাট ব্যতীত বাকিগুলো বিশেষ কাজে লাগে না। মাসে বছরে 2-1 দিনের জন্য হলেও এই ঘরে অধিকার কেবল নাবিলেরই। কাউকে ঢুকতে দেন না শাহানা। বর্ষা মাঝে মধ্যেই আসে ঘর পরিষ্কার করতে। এটা অবশ্য ছুতো। ঘর পরিষ্কার করার ছুতোই লোকটাকে অনুভব হয় তার। নাবিলের ঘড়ি, শার্ট, প্যান্ট, টুকরো টুকরো যা পায় সব কিছুই মেয়েটা খুব যত্ন করে বুকে জড়ায়। লোকটার শরীরের তীব্র পুরুষালী সুভাষ ভেসে বেড়ায় সেগুলোতে। এসবেও স্বয়ং মানুষটার অস্তিত্ব অনুভব হয়। খাটে উপর হয়ে শুয়ে গান শুনছিল নাবিল। ফোন বেজে উঠল তার। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে চাইতেই সহসাই শটান হয়ে উঠে বসলো। নিলয় ফোন করেছে ওকে। নাবিলের বেবি। কিরে বাদর, কি শুনছি এইসব?
কি অঘটন ঘটিয়েছিস বাড়িতে? তুই কি কোনো দিনও শুধরাবি না? নাবিল আড়মোড়া ভেঙে বলল, আমি আবার কি করলাম বেব? শুধরাবো না কেন? তুমি এলেই শুধরে যাব, ট্রাস্ট মি। নিলয় হাসল। কাজটা কি উচিত হয়েছে তোদের? কে দেয় এসব বুদ্ধি? আমাকে জানালেই তো আমি মামার সঙ্গে কথা বলতাম। এত পাকামো করতে কে বলেছে? বিশ্বাস করো ভাই, আমি একেবারে নিরপরাধ, অবলা, নিষ্পাপ। তোমার আদরের মামাতো বোন দ্য বেয়াদব নীরাটা আমাকে এসব করিয়েছে। তো আমার ঘটে কি এত কুটিল বুদ্ধি আটে? সবসময় আমাকেই দোষাও। ওকে তোমরা আজও চিনলে না। ওই যে কি বড় ভণ্ড, তা যদি জানতে। নিলয় শব্দ করেই হাসল। নীরা তা তোর ভণ্ডটা কই? মাত্রই নাবিলের রুমে প্রবেশ করলো। নাবিল ভাই, শ্যাম্পু আছে তোমার বাথরুমে? হয়েছে, আমার ভণ্ড হাজির। নে বাব, কথা বল। কে? আমার কানাডিয়ান বেবি। নাবিল সেদিকে চেয়ে নিলয়কে বলল। নীরা বুঝলো বোধহয়, হাত বাড়িয়ে ফোনটা কানে ধরল। লজ্জা সংকোচে এমন অস্বস্তি লাগছে তার। নীরা? নীরার বুকের ভেতরটায় মুহূর্তেই তুফান বইতে শুরু করলো। শরীরে শিরা উপশিরায় কাঁপুনি শুরু হলো। মানুষটার কণ্ঠে বরাবরের মতোই এমন শিহরণ লাগে ওর। কেমন আছেন নিলয় ভাই? নিলয় জবাবে কিছু বলবে তার আগেই নাবিল খপ করে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে হাতে শ্যাম্পুর বোতল ধরিয়ে দিয়ে বলল। বহুত কইছিস, নো মোর, বাঘ এখন। নীরার আগে ফোঁস করতে করতে শ্যাম্পুর বোতল দিয়ে ধুম করে আঘাত করে বসলো পিঠে। নাবিল খপ করে চুলের বেনি টেনে ধরল। চুলে টান পড়তে ব্যথায় করে উঠল মেয়েটা। জোর দেখাচ্ছিস আমার সাথে? খুব জোর হয়েছে। শয়তান, ছাড়ো বলছি। ছাড়বো? এটাকে তো বস্তাতে ভরে কুত্তাকে দিয়ে খাওয়াবো ভাই। নীরা হাতে খামচি বসে দৌড় লাগালো। দেখলে ভাই, দেখলে ওর সরলতা? তোমার চোখে দূরবীন লাগিয়ে দিলে তোমরা নাবিলের অপরাধী দেখবে। আর রাক্ষসীটা যে আমার পিঠ আর হাতের ইন্নানিল্লা করে দিল, তার বেলায় কিছুই না। যত বৈষম্য নাবিলের বেলায়। ওকে তোমরা কখনোই কিছু বলো না। নিলয় শব্দ করে হাসল। আহ, কি হচ্ছে নাবিল? ছাড় তো ওকে, ব্যথা পাবে। ওকে কি বলবো? ও ছোট মানুষ, কিন্তু তুই তো ওর বড়। নাবিল অবিশ্বাস্য স্বরে বলল। একে তোমরা ছোট বলছো? এ ছোট? বয়সেই কেবল 19, কাজ কাম তো করে 99 বয়সের। ও একাই পুরো গোষ্ঠীর নাকে দড়ি দিয়ে ঘুরতে পারবে। ওকে এতটা সরল ভেবো না। হয়েছে, শোন এবার, মন দিয়ে শোন। বলো। তোকে আগামী পরশু এয়ারপোর্টে আসতে হবে আমাকে রিসিভ করতে। কাউকে জানানোর দরকার নেই আপাতত। নাবিল চোখ বড় বড় করে চাইল। স্ক্রিনে তারিখটা দেখে নিয়ে বিস্ময় ভরা স্বরে বলল। তুমি না আরো 1 সপ্তাহ পরে আসবা? পরশু কেন? সত্যিটা সবাইকে বলে দিলে সারপ্রাইজ হতো নাকি? একাই আসতে পারতাম, কিন্তু দেশে পা রাখা মাত্রই প্রিয় একটা মুখ না দেখলেই না। তোকে ছাড়া বাড়ি পর্যন্ত পথটা জমবে না, একেবারেই একঘেয়ে লাগবে। মে আই কামিন? নীরা চুল বাঁধছিল আনমনে। কারো ডাকে দরজার দিকে ফিরে তাকালো। আগন্তকেই প্রথম সামনাসামনি দেখলেও চিনতে এতটুকুও কষ্ট হলো না নীরার। বর্ষা একগাল হেসে প্রত্যুত্তরের আশায় চেয়ে রইল। কি সুন্দর মেয়েটা! নীরা বিস্ময় নিয়ে চেয়ে রইল। ফুপ্পির ফোনে তার ছবি দেখেছে নীরা, কিন্তু ছবির চেয়েও বেশি সুন্দর লাগছে এখন। এক দেখায় চোখ আটকে পড়ার মতো মায়াবী। ঠোঁটের স্মিত হাসি উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়েছে সারা মুখে। জল করছে চোখের কোটর। নীরা ফটাফট বসা থেকে উঠে দাঁড়ালো। ভদ্রতা সূচক হেসে বলল। তোমারই তো বাড়ি, আসো। বর্ষা ঘরে ঢুকে মুখের হাসি বহমান রেখে হ্যান্ডশেকের উদ্দেশ্যে হাত বাড়ালো। হ্যালো, আমি বর্ষা। নীরাও হেসে হাত বাড়ায়। আমি নীরা। তোমাকে বোধহয় আমি আগে থেকেই চিনি। ফুপ্পির ফোনে দেখেছি তোমার ছবি। ভীষণ মিষ্টি তুমি, ছবির চেয়েও বেশি সুন্দর। বর্ষা কিছুটা লজ্জা পেল, অস্বস্তিতেও পড়ল। তাৎক্ষণিক কথা ঘুরানোর ভঙ্গিতে বলে। তুমি গতকাল গেস্ট রুমে ঘুমিয়েছিলে? নীরা মাথা উপর নিচ করে। হ্যাঁ, তবে আমার কোনো সমস্যা হয়নি। সে কি, আমাকে ডাকলেই তো পারতো বড় মা। অচেনা জায়গায় এসে একা ঘুমাতে নিশ্চয়ই ভয় লেগেছে তোমার? ভয় না ঠিক, কিছুটা অস্বস্তি তো লেগেছে, তবে ভয় বলা যায় না। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে দুজন। কথা বাড়াতেই বর্ষাই বলে। আমরা কিন্তু চাইলে আরও ফ্র্যাঙ্ক হতে পারি। আই মিন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি লজ্জা পাচ্ছ। উই আর রিলেটিভস। তুমি তোমার ফুপ্পির বাড়িতেই আছো বলা যায়। সো ডোন্ট বি হেজিটেড। নীরা মাথা উপর নিচ করে, সাথে বর্ষার মন খোলা স্বভাব দেখে মুগ্ধ হয়। বাড়িতে কে কে থাকে? দাদা ভাই, বড় আম্মু, বড় আব্বু, সাগর, আমি আর 2জন কাজের বুয়া। নীরা অবাক হয়। বর্ষা হাসে। এত বড় বাড়িতে কেবল এই কয়জন থাকো? কম কোথায়, বাড়িতে থাকে না বলে বোঝা যায় না।
নাবিল ভাইয়ারা আর আব্বু আম্মু থাকলে পরিবারে 16 কণা পূর্ণ হতো। অবশ্য দাদি থাকতে বাড়িটা আরও গরম ছিল। দাদি বেঁচে থাকলে হয়তো আজকের দিনটা বাড়িটা এত ফাঁকাই মনে হতো না। বর্ষা আবেগ আপ্লুত হয়। নীরা তা বুঝে প্রসঙ্গ পাল্টাতে বলে, আচ্ছা, বাড়ির ছাদটা কোন দিকে? আসলে বাসায় বসে থাকতে সারাক্ষণ একটু বেশি একঘেয়ে লাগছে। আমি আবার একটু একটু আকাশ না দেখতে পেলে ঠিকমতো শ্বাসটাও নিতে পারি না। বলে হাসে নীরা। বর্ষাও হাসলো শব্দ করে। কিভাবে বর্ষা সহসায় উঠে দাঁড়িয়ে নীরার হাত ধরে টানতে টানতে বলে, এসো, আমার ঘরে থাকবে যতদিন আছো। ছাদে আমি নিয়ে যাব তোমায়। যতদিন আছো আমার সঙ্গে ঘুরবে। আমার ভার্সিটিতে আগামীকাল একটা প্রোগ্রাম আছে, তোমাকে সেখানে নিয়ে যাব। আপাতত চলো প্ল্যান করি। কোনো কিন্তু না মানে চলবে না। আমার ভাইব ভালো, একটু মিশিয়ে দেখো, আর যেতে ইচ্ছেই করবে না। রাতে একটা ফাটাফাটি মুভি দেখব, বেশ গল্প হবে সারা রাত। আমার সঙ্গে থাকলে একটুও বোরিং লাগবে না, প্রমিস। বর্ষার সহজ আবদার। নীরা চেয়ে রইল মেয়েটার পানে। অসম্ভব মায়াবী মুখটা। বর্ষাকে এক দেখার পর কেউ কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না। এড়িয়ে যাওয়ার ফুরসতি নেই। জলজন্ত পুতুল মেয়েটা, সৃষ্টিকর্তার নিপুণ হাতের নিপুণ সৃষ্টি যাকে বলে। নীরা খেয়াল করলো বর্ষা কথা বলার সময় ওর বাম গালে টোল পড়ে। হাসলে সেটা অদ্ভুত সুন্দর দেখায়। আকাশ মেঘ করেছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতে সম্ভবত গগন কাঁপিয়ে বর্ষণ শুরু হবে। বর্ষার বেলকনিটা প্রয়োজনের তুলনায় অনেক বড়। দুটো সিঙ্গেল কাঠের দোলনা দুলছে সেখানে। ওরা দুটোতে বসলো। হাতে সদ্য বানানো ধোয়া ওঠা চা। দৃষ্টি অন্ধকার আকাশের পানে দুজনার। বৃষ্টি পছন্দ? নীরা দৃষ্টি অনড় রেখে জবাব দিল, ঠোঁটে অদ্ভুত সুন্দর হাসি। প্রিয় কিছু নিয়ে তীব্র ভালো লাগা কিংবা অনুভূতি প্রকাশের সময়টা যেমন হয়। নীরা উত্তরের আশায় চেয়ে রয়। নীরার মনটা অজানা কারণে মেয়েটার জন্য নরম হয়ে এলো। অনেক পছন্দ। আমি বর্ষাকালকে তাই সকল ঋতু শ্রেষ্ঠ ঋতু মানি। মন খারাপ করো না। শুনলাম তুমিও তো ফ্রান্সে আঙ্কেল আন্টির কাছে চলে যাচ্ছ কয়েক বছরের মধ্যেই। বর্ষা ওর কথা শুনে হাসল। ব্যাপারটা ফ্রান্সে যাওয়া কিংবা আব্বু আম্মুর জন্য না। আমি বড় হয়েছি, পারিবারিক দূরত্বের ব্যাপারগুলো নিজে থেকেই বুঝি। তাছাড়া বড় মা আর বড় আব্বু আমাকে কখনোই তাদের অনুপস্থিতি কিংবা শূন্যতা উপলব্ধি করতে দেয়নি। আব্বু আম্মু সারাক্ষণ খোঁজ খবর নেয়, আর আমার ছোট ভাইটাও তো আমার সাথেই আছে। নিরাবোধায় কথাগুলোর গভীরতা বুঝলো। যে চেয়ে বর্ষা সবটা না বললেও বুঝলো। যদি একটু দেরি করে বুঝলো যে তার বয়সের মেয়েরা প্রিয় মানুষ বলতে কেবল প্রিয় পুরুষকেই বোঝায়। নীরাকে ধ্যানমগ্ন হতে দেখে বর্ষা বলে, তুমি না থাকলে খুব বোর হতাম। কি করতাম জানো? কি করতে? কাঁদতাম। নীরা চাইল বর্ষার ব্যথিত মুখখানায়। কি বিষণ্ণ কণ্ঠে জপল শব্দটা। এত কিসের দুঃখ মেয়েটার? কেন কাঁদতে? সে ভালোবাসে না ভেবে কাঁদতাম। তার কাছ থেকে কাঙ্ক্ষিত ভালোবাসাটুকু পাই না বলে আমার মন খারাপ হতো। লোকটা আদতেও সেসব অনুভূতি এক রুটিও বোঝে কি না সেটাই সন্দেহের বিষয়। আছে এমনই দুঃখ দেওয়ার মতো একজন, যাকে পৃথিবীর সবটুকু ভালোবাসে উজাড় করে দিতে ইচ্ছা হয়। যে জানেই না সে নিজের মনের অজান্তেই আমায় কত কাঁদাচ্ছে। কিশোরী বর্ষার বুকে ঝড় বইয়ে দিব্যি জলে গা ভাসিয়ে বেড়াচ্ছে লোকটা। এতটুকুও অনুশোচনা হয় না। আমার না খুব ইচ্ছে হয় শীতল পাতি বিছিয়ে তাকে ঘুম পাড়াতে। তারা অগোছালো কথার তরে ডুব দিতে ইচ্ছে হয়। শুনতে ইচ্ছে হয় তারা সকল অপ্রাসঙ্গিক গল্প। নিজের জীবনের নয়, সত্যগুলো সে নির্বিঘ্নে আমাকে বলে ফেলুক, এমন রূপে পেতে ইচ্ছা হয়। আমি তার ঘর হতে চাইলাম, অথচ সে ঘরেই বোঝে না, ঘুরে বেড়ায় গভীর বনে। আচ্ছা, কেন তার বুকে আমার ছোট্ট মাথাটা ঠাঁই পাচ্ছে না বলতে পারো? কেন সে এত দূরে? কেন চাইলেই তাকে একটু ছুঁয়ে দেওয়া যায় না? কেন সে আমার হয় না? কেন হয় না?
মোহগ্রস্তের মতো কথাগুলো বলে গেল মেয়েটা। আকাশে বিদ্যুৎ চমকায়। মেয়েটার বুকে জ্বালা পোড়া বোধ হয়। আকাশও বুঝলো। নীরা কিঞ্চিত অপ্রস্তুত হয়। কি বলা উচিত বুঝলো না। একদিনের পরিচয় একটা মেয়ে তার একান্ত ব্যক্তিগত কথাগুলো কত সহজেই না খোলাসা করে দিচ্ছে। মেয়েটা নিতান্তই খুব সহজ সরল। বর্ষা কাঁদছে। নীরা তির্যক চোখে দেখলো এক পলক। কেন জানি ইনা খুব খারাপ লাগছে বর্ষার জন্যে। বর্ষা খেয়াল করার আগেই চোখ সরিয়ে নিল। নীরার ইচ্ছে করলো না সেই একজন বিশেষ লোকটাকে তা জিজ্ঞাসা করতে। ব্যাপারটা নীরার ব্যক্তিত্বের বিপরীত। মানুষের গোপনীয়তায় নীরা কখনোই হস্তক্ষেপ করে না। স্বেচ্ছায় যদি বলে